সুখী করো। বাপরে বাপ, মাত্র কয়েক মিনিট তুমি মেয়েটাকে দেখোনি, তাতেই তুমি এত অস্থির হয়ে উঠেছো। তাহলে যখন মেয়েটা চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তুমি কি করবে? এই সংসারের মায়া কাটিয়ে বিসর্জনের ঘন্টা বাজিয়ে মধুরের ঘন্টা বাজাতে বাজাতে আমরা সকল চোখের চোখ ফেললেও আমাদের ভীষণ সুখী হয় আছি, ভীষণ সুখী হয়। ওগো, এই যদি তোমার পাষাণ হৃদয় থাকে, সেই পাষাণ হৃদয়ে যদি এত কান্না থাকে, তুমি বলতে পারো গো, মা হয়ে আমি কেমন করে স্থির হয়ে থাকবো? তাহলে দেখো তুমি বলো না আমি আচ্ছা মা, বাবা আমি তখন থেকে দেখছি আপনার সম্মানে কেঁদে চলেছেন। এবার যদি এরকম করেন তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। ছি বাবা ছি, অমন করে বলবেন না। আচ্ছা দুর্গা যদি নাই থাকলো তাহলে আমি তো আছি। হয় আপনার মেয়ে হয়ে আপনার এই বড় খালি বুকটা আমি এবার জানতো বাবা, আপনি শিগগিরই বাইরে যান, দেখবেন এক্ষুনি একটু বড় আসার সময় হয়ে পড়বে। আসবে নয়, লগ্নের অনেক আগেই আমি এসে পড়েছি। আপনারা আমার জন্য এত ব্যস্ত হবেন না। বাবা আপনি বরং বাইরের দিকটা দেখুন কেমন। আমি বাইরে গিয়ে দেখি অতিথিদের ঠিকমতো আপ্যায়ন করা হচ্ছে না। মা এবার আপনি ভেতরে গিয়ে দেখুন ঠাকুরকে ঠিকমতো সাজগোজ হলো কিনা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে দেখব। আর শুনুন, আপনি ঠাকুরজিকে একটু ওখানে পাঠিয়ে দিবেন তো, কারণ দিগন্তের সঙ্গে ওর কিছু কথা আছে। বেশ তো মা, বেশ তো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আজকের দিনে আমার সঙ্গে দুর্গারমণ কি বা কথা থাকতে পারে? কেন থাকতে পারে না দিগন্ত? আচ্ছা কতদিন ধরে আমার ঠাকুরজি যার গলায় মালা পরাবে বলে এখনো স্বপ্ন দেখে এসেছে, কিন্তু সে যদি দেখে যে বিয়ের বাসরে তার বর বদল হয়ে গেছে, তখন কি হবে? আর সেই জন্যই তো আমার ঠাকুরজিকে এই শুভ দৃষ্টির আগে কেন বৌদি, আপনি এমন করছেন কেন? আমার অসহ্য যন্ত্রণা করছে। হ্যাঁ আগে অনেকবার হয়েছে, কিন্তু তোমার দাদা মালিশ করে দেওয়ার পর সেরে যায় দেখে আর ডাক্তার দেখানো হয়নি। অসহ্য। প্লিজ দিগন্ত, তুমি তো আমার ভাইয়ের মতো, তুমি কি পারো না আমার এই বুকটায় মালিশ করে? আমি এক্ষুনি মালিশ করে দিচ্ছি, বৌদি এক্ষুনি মালিশ করে দিচ্ছি। ঠাকুরজি যদি এসে দেখে তো তোমার মতো একটা লবণকে কি বিয়ে করতে চাইবে? চলো। কি ঠাকুরজি, তুমি 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 দেখো ঠাকুরজি, এই দিগন্ত আমাকে না 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 দিগন্ত আমাকে কিছু করেনি। আর তুমি না কিচ্ছু দেখোনি ঠাকুরজি, তুমি কিচ্ছু না। দাঁড়াও বৌদি, একটা সত্যি কথা বলে যাব। কিছুক্ষণ আগে যেটা আমি নিজের চোখে দেখলাম, তার সবটাই সত্যি নাকি কোনো সাজানো নাটক? সাজানো নাটক হলে আমার থেকে খুশি বোধহয় কেউ হতো না ঠাকুরজি। আজ তুমি নিজের চোখে যেটা দেখলে, এই দিগন্ত তোর দুর্বলতা তুমি নিজের চোখে দেখেছো, তাই বলছি ঠাকুরজি এগুলো কোনো সাজানো নাটক নয়, এগুলো সব সত্যি ঠাকুরজি। বৌদি, ছি বৌদি, ছি 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 ছি। আপনারা কিছুক্ষণ আগে আমাকে নিজের ভাই বলে ডেকেছিলেন। একটা ভাই বোনের মধুর সম্পর্কের মাঝে কলঙ্কের কালি সেটা ডাক্তার বিবেকে একটু বদলো না। জানো ঠাকুরজি, এর আগেও আমাকে অনেকবার অত্যাচার করতে চেয়েছে, কিন্তু তোমাদের সম্পর্কটা ভেঙে যাবে বলে আমি তোমার কাছে সব গোপন করে গেছিলাম। কিন্তু আজকে যে দিগন্ত শয়তান যেটা রূপটা
বলে দিতে পারবে? বলো 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 দিগন্তদা বলো, একটিবার তুমি সত্যি কথাটা বলো। তোমার একটি সত্যি কথা, তোমার একটি সত্যি কথা এই বাড়ির থেকে যাওয়া নহবতটাকে তুলনায় নতুন করে বাজিয়ে তুলতে পারে। তুমি একটিবার সত্যি কথাটা বলো দিগন্তদা। কণ্ঠনাদে প্রবাহ হয়ে গেছে, মনোবিদায় থেমে গেছে সুর। আবার আমি স্তব্ধ বধির, হৃদয় শুধু বেদনা বিনা। বিবেকের দ্বার রুদ্ধ, আবার বোবা হয়ে গেছে ভাষা। ভাগ্য বিধাতা বলতে পারো, এই নাম এই বড় কিছু বলবি যে দিগন্তদার মতো ছেলে দরজায় কাজ করতে পারে। জীবনটার মতো ছেড়ে কখনো কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারবে না। ভুল করেছিস, বৌমার মিথ্যার ফাঁদে পা দিয়ে তুই মস্ত বড় ভুল করেছিস। হ্যাঁ আমি ভুল করেছি, আমি ভুল করেছি এই লম্পট নরপশুটাকে ভালোবেসে। তাই তো আজ আমি ওর কাছে কথা চেয়ে বলবো, বলো বলো লম্পট, বলো নরপশু, আমার বৌদির শরীরটা বলে তোমার এতই লোভ ছিল, তাহলে কেন কেন তুমি আমার ভালোবাসা করলে? এত সহজে তোমার মনের জ্বালা জুড়িয়ে গেল দুর্গা। মারো মারো মারো, তোমার এই অবস্থিত ভালোবাসাকে আজ ক্ষত বিক্ষত করে দাও। দিগন্ত, চলে যাও এখান থেকে, আমার সামনে থেকে তুমি চলে যাও। চলে যাচ্ছি দুর্গা, আমি চলেই যাচ্ছি। সারা জীবন তুমি আমাকে ঘৃণা করে গেল, আমি আজীবন তোমাকে আমার মনের মণি কোঠায় সাজিয়ে রাখবো। চিরদিন তোমাকে শুধু আমি একটি কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি দুর্গা, দিগন্তদা আমি তোমাকে ভালোবাসি। যদি তোমাকে চাঁদের কলঙ্ক আছে যে, তবু চলে যেতে বলবো। আমার ভালোবাসে।
আজকে বুঝতে বেরবো অবস্থায় না আমি এক শতভাগ্য কন্যা নায়িকা প্রকৃতা আজকে রাত্রির মধ্যে আমার মেয়ে বিয়ে দিতে না পারলে আমার মেয়েটা যে লগ্নভ্রষ্টা হয়ে যাবে তাহলে আপনাদের মধ্যে কেউ একজন এসে আমার এই লগ্নভ্রষ্টা মেয়েটাকে আপনারা কেউ একজন এসে উদ্ধার করুন। আসবে বড় আসবে এই দুর্গাবনের সম্মান বাজাতে কেউ আসুক আর না আসুক তোমাদের এই দাদাটা নিশ্চয়ই আসবে। আচ্ছা তোমরা কি বলো তো? আরে বাবা, দুর্গার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ তোমরা আমাকে কেউ জানালে না। আর জানাবে না কেমন করে? আমি তোমাদের কে, তাই না? মল্লিক মশাই, না না না, আমি চাই না, আমি কোনো অনুগ্রহ দণ্ডে বেঁচে থাকতে চাই না, আপনি এখান থেকে চলে যান। না না না, তা বললে কি হয় বোন? তোমার এই দুর্দিনে তোমার এই দাদাটা তোমার পাশে থাকবে না, তাই কেউ কখনো হয়? মল্লিক মশাই, আপনি কাকা বাবু, আপনি একদম চিন্তা করবেন না, নির্দিষ্ট লগ্নেই কিন্তু আমার দুর্গা বোনের বিয়েটা হবে। মল্লিক মশাই, পাত্র হ্যাঁ? মালায় গলুন গালি বলাকে কালা কালি খেল গালি ধম ধম আমার প্রেম আমি ঠিক বলে দিই তো? আমি বলবো বল বল, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে দিয়ে তোমার তাতে আমার মালা বদল আপনি কি করলেন? আমাদের কাউকে কিছু না জানে একটা হাবাগোবা ছেলের সঙ্গে কিনা আপনি আমার মেয়ে, আমি এ বিয়ে কিছুতেই করতে পারবো না, মা। আমি এ বিয়ে কিছুতেই না। ও যখন তোর গলায় বড় বল্ল পরিয়ে দিয়েছে তখন ওই তোর স্বামী না বাবা, না, এই বিয়ে আমি মানতে পারবো না, বাবা। এই বিয়ে আমি মানতে পারবো না, আমি কিছুতেই পারবো না। আপনি কি বললেন না কি বললেন? কেন আপনি আপনার ওই হাবা দেবো ভাইকে আমার বোনের গোড়ায় ছড়িয়ে দিলেন? আরে হাবা গোবা ছাড়া কোন রাত পর্যন্ত তোমার বোনকে বিয়ে করতে আসবে বড়? না না না, আমি বলবো তবে এই বিয়ে আমি কিছুতেই করবো না। তুমি মরবে গো। এতদিন আমি একাই ছিলাম, এখন তুমি আমার একমাত্র সাথী। তুমি যদি বলে দাও তাহলে আমি ওদের বলে যাবো গো। আমার দাদা বলেছে তোমার নামে আমাকে বিয়ে করবে, তার নামে আমার বাবা সব সম্পত্তি লিখে দিয়েছে। তাই তো দাদা আমায় বলেছে তোমাকে বিয়ে করে না নিয়ে গেলে দাদা আমাকে কেটে কুটি কুটি করে ওই তেলামের ভেতরে তুলে দেয়। দাদা একটা শয়তান, আমার হাতে পায়ে তলি বেঁধে আমাকে অন্ধকার ঘরে রেখে দেয়। ভালো মন্দ খেতে দেয় না গো বউ, ভালো মন্দ খাবার চাইলে আমাকে শুধুই লাথি মারবে। এই দেখো আমার চোখে লাথি। রাজখাল, কোথায় কি কথা বলতে হয় তো তুই জানিস না? আর তোকে আমি আর সব শিখে দিচ্ছি। এই তোকে আমি আমি বেঁচে থাকতে আমার স্বামীর গায়ে হাত তুলবে না। হ্যাঁ বাবা, আর আমি ভাগ্যের কাছে হেরে যাবো না বাবা। বিনাতে যখন ভাগ্য আমার কপালে লিখে দিয়েছে তখন ভাগ্যের লিখনকে আমি মেনে নেব। তোমরা আমার বিয়ের আয়োজন করো বাবা, তোমরা আমার বিয়ের আয়োজন করো বাবা। আমি তো এটাই চেয়েছিলাম রে মা। মা দুর্গা যেমন ওই ভোলা মহেশ্বরকে নিয়ে সুখী হতে পেরেছিল, বিরোধী তো নেই আপনার স্বামীকে নিয়ে। মা, ওরে, তোরা কে আছিস? তোরা সাগবাগা উলুনে আজকে যে আমার দুর্গা মায়ের দেখো কি হয়।
বললাম আমি আমি 3 দিন কিছু খাইনি, একটু ভাত দাও। তবু ওরা মুখ ফিরিয়ে দিল। অথচ চোখের সামনে কত খাবার ওরা ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। আমি বা ছাড়বো কেন? আমি তো দস্তুর মতো একটা মানুষ, প্রতিগুলোর সঙ্গে লড়াই করে ডাস্টবিন থেকে ভালো ভালো খাবারগুলো আমি চিনিয়ে নিয়েছি। কুকুরগুলো খুব বোকা, ঠিক মানুষের মতো। আমি একটা মানুষ, ও বুঝতেই পারলো না, শুধু শুধু নিজেদের মধ্যে বাড়াবাড়ি করছে। আর আমার মতো সুযোগ সন্ধানীরা সেসবগুলো সব কুটে কুটে খাচ্ছে। এই পাগলা! একটু আগে দেখলাম ওর ডাস্টবিনে কুকুরগুলো শুধু খাবার খাচ্ছে। এখন সেই এই তো খাবারগুলো নিয়ে আবার ভিতরে ঢুকে পড়েছে। বেশ করছি। তুমি জানো এখন এখন মানুষের চেয়ে কুকুরের সম্মান অনেক বেশি। মানুষকে বললো হ্যাঁ, মানুষের চেয়ে কুকুরের দিকে নিশ্চয় নিশ্চয়ই। তাছাড়া তোমার আমার যেখানে যাওয়ার সুযোগ হয় না, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে বিনে পয়সায় কুকুরের ডায়াগনোসিস হয় কি করে? চুপ! একদম অপ্রিয় কোনো কথা বলবি না। ওই প্রধানমন্ত্রী যদি জানতে পারে না, তোকে একেবারে জেলে। রাজা আর গোপুচন্দ্র মন্ত্রীর রাজত্ব চলছে। এদেশে 2 টাকা কিলো চাল পাওয়া যায়, কিন্তু সেই চাল রান্না করতে 1000 টাকা সিলিন্ডার কিনতে হয়। তেল মশলা আর সবজির বাজারে আগুন, তা মানুষ কি চাল চিবিয়ে পেট ভরাবে? বাংলা ঠিক বলেছি। দেশে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ দেশে ইঞ্জিনিয়ারের ছড়া ছড়ে। একদম ঠিক কথা বলেছিস রে পাগলা, একদম তুই ঠিক কথা বলেছিস। সালা আমাদের এলাকায় একজন শিল্পপতি এসেছিল, কারখানার মানুষ শুরু হয়ে গেল। কিন্তু হঠাৎ একজন নেতা মন্ত্রী এসে আমাদের গ্রামের মধ্যে মানুষের ভাগ্যকে বাঁধিয়ে দিয়ে সারা কারখানাটাকে বন্ধ করে দিল। আর আমরা ছাড়া সেই বেকারকে বেকার রেখে দিলাম। বলি কারখানায় চাকরি করতে হবে, কে বলেছে? তবে কি করবো আমরা? 1000 টাকা দাও, 1000 টাকা দিয়ে একটা কেটলি আর কিছু মাটির পেয়ারানো, সঙ্গে কিছু বিস্কুট, আর মাকে বলো একটু ঘুগনি করে দিতে। আর তাও যদি না পারো, তাহলে তেলে ভাজার দোকান দাও, তেলে ভাজার দোকান। ওই শালা! এই তেলে ভাজার দোকান করে পয়সা টাকা রোজগার হবে না। এই জন্যই তো বলে এই দেশের জনগণ একেবারে হক বোকা। আরে বাবা, সামনে তেলে ভাজা আর পেছনে না খড় পূজা। দেখবে এবারে চললো, বছরটা ঘুরতে ঘুরতে একেবারে বাড়ি বাড়ি হাঁকিয়ে লাখপতি হয়ে গেছো। উদাকার পর লাখপতি যে আমার এই গরিব কুড়ি খেলা সেই পাগলটা না, নিশ্চয়ই তোকে শুয়ে শুয়ে ওই লাখ টাকার গল্প শোনাচ্ছে না। তারা আগে তোর ব্যবস্থা করি। কিন্তু তুমি কে? আমি আপনার ভাইয়ের দিয়ে বৌভাতের ক্যাটারিংয়ের কাজ করছি। কিন্তু সেই পেমেন্টটা তারা এখনো বাকি আছে। ওর নিয়ে তুমি কোনো চিন্তা করবে না। আমার ম্যানেজার তোমাকে যথাসময়ে টাকা পয়সা সব দিয়ে দেবে। তুমি এখন যাও। আজ আমি এখন ব্যস্ত আছি। আজকে আমার না মানে আমার ভাইয়ের ফুলো সজ্জা, আমি এখন ব্যস্ত আছি। তুমি এখন যাও। ঠিক আছে ঠিক আছে। স্যার, একটা কথা বলছিলাম, এখানে যে যা শুনলাম স্যার, আপনার নাকি 2 নেট কারখানা আছে। আপনি স্যার কোথাও? তাই একটা কাজ যদি আমাকে জয়েন করে দিতে পারেন। আমি বলছিলাম না যে এখন আমি ব্যস্ত আছি। তুমি এখন যাও, পরে দেখা করবে। যাও এখান থেকে। নমস্কার স্যার। কাজ কাজ আর কাজ। আরে সবাই যদি ওই কাজের পিছনে দৌড়াবে, তাহলে এই অকাজ কুকাজ করবে কে? বলছিস? আরে তুই যদি আমাকে চিনে থাকিস আর আমি
তো তাহলে দেখে থাকবো। কই আমি তো তোকে চিনতে পারছি না। আর বেশি করে অর্থ আর অহংকারকে তোমাকে অন্ধ করে দিয়েছে। তাই তো তুমি আজ মানুষ চিনতে পারছো না। মানুষ তুই মানুষ? আরে তোকে দেখতে তো একটা ভয়ঙ্কর জানোয়ারের মতো। তাই তোকে দেখে ওই কুকুরগুলো পর্যন্ত এখান থেকে পালিয়ে যাচ্ছিল। নিজের আয়নার কাছে তুই তোর একবার মুখটাকে দেখিস। নিজের মনের আয়নায় নিজের স্বরূপটা কখনো দেখেছো? আমার স্বরূপ আমি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চেহারাটা তোমার মানুষের মতো হলেও মাথাটা বিলকুল ওই হায়নার মতো। চোখগুলো তোমার বাঘের মতো দণ্ডা। লাল সাপের মতো চিন্তা তোমার লম্বন করছে। আলোসার খাওয়া বসো না। ওই বিক্ষোভের চেহারাটাকে বিলকুল আমার থেকেও ভয়ঙ্কর গো বাবু, আমার থেকেও ভয়ঙ্কর। তুমি আমায় মারলে? হ্যাঁ, বললাম। আর এখান থেকে যদি তুই না যাস তাহলে আমি তোকে গুলি করে মারবো, শুয়োরের বাচ্চা। তুমি পারবে না শয়তান। যে শয়তান কাছ থেকে ফিরে এসেছে তাকে তাকে তুমি রাজ্যেও মারতে পারবে না। কিন্তু নেই বম্বে তো সেদিন তোমার ফুলের মুঠি ধরে টেনে নিয়ে যেতে চাইবে। আর তুমি সবার সামনে হাত জোর করে প্রাণ দিতে চাইবে। সেই দিন আর বেশি দেরি নয়। কালের চক্রবর্তী গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শেষে কালই তারা প্রধানত। এই বাংলা আমি যে আমার কোনো দুষ্কর্মের সাথে এই মহেশ বললে কোনো তার ওই দুষ্কর্মের সাক্ষীকে কোনোদিনে বাঁচিয়ে রাখেনি। শুধুমাত্র বেঁচে রয়েছে ওই দুর্গা। দুর্গা আর তাই তো আমি দুর্গাকে কাল কাটিয়ে আমি আমার কাছে টেনে নিয়ে আসলাম। এবার দুর্গা হেরি আমার পরের খেলা, দেখো কি হয়। কিন্তু হবে না, কিন্তু হবে না। হবে না বলতে কি হলো? এত বড় ছেলে সামান্য দুইটা কথা মনে রাখতে পার না ছোট বাবু। আর কোন কথাটা মনে রাখবো? দাদা বলতে এক কথা, তুমি বলতে হবে অন্য কথা। মাধব আবার তোকে কি কথা শেখাচ্ছে রে? বলছি তো তোমার কথা নাই, ওকে আমি পাখি পড়ার মতো শেখাচ্ছি। তাই না বড় বাবু? মাধবটা বলতে কি বলছে? ঠিক ঠিক আর আমি বইয়ের কাছে ঢুকে না। হ্যাঁ, এই করবে তুই এক কাজ করবি, শোনায় এই সরস্বতী তোর বউকে করবি। অবো অবো বউ তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার না, আমি তোমার ওই মাথার হাত আমি ঘুমাবো। আর তোর বউ যখন ঘুমিয়ে পড়বে না, আর তখন তো এই চুপি চুপি ঘরটার থেকে না বেরিয়ে পড়বি। কেমন? ঠিক আছে ঠিক আছে। আমার বউ ঘুমিয়ে পড়লে আমি আমি হাতে হাতে টুপি হাতে হাতে আমার ওই তোলা পুতুলের মধ্যে আমি ঢুকে দেবো। কি বলো আমার বউ জানতেই পারবে না, জানতে পারবে না। ও মাদা এটা নেই তো এটা নেই তো শুনো তো অনেক কথা বলে আদনা আমার বউ বলেছে আমাকে বউ কি খাবে, পেলের ভর্তি এত বড় বড় রসগোল্লা, গেলাস ভর্তি এক গেলাস দুধ। দূর বোকা, তুই তো
কোনো ওই কচি বাচ্চা ছেলে নাকি রে, হ্যাঁ? যে তোর বউ তোকে ওই গ্লাসে করে দুধ দেবে আর তুই ওই গ্লাসটাতে করে একেবারে চক 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 তুই এখন বড় হয়েছিস আর কচি বাচ্চা ছেলেরা কি বলে কোনো দুধ খায় নাকি? কি খায় জানিস? মদ খায়, মদ। আমি ভালো হয়ে গেছি হ্যাঁ, হ্যাঁ, খাইতে বল। আমি ভালো হয়ে গেছি আমি এখন বড়দের মতন মদ খাবো। আর একটা কথা বলি শোন, যা পাগলা, তোর বউকে তুই যদি তোর কথা না শুনে না তাহলে আচ্ছা করে কিন্তু ঠিক এইভাবে হ্যাঁ। তোকে যে মদের যে ওই ওষুধের সঙ্গে মদটা দিয়েছি তার এক চুমুক পেটে পড়লে না তুই একেবারে নিজেই কেলিয়ে পড়বি। তাহলে আমি যদি তুমি নিজের ভাই নিয়ে যাও তোমার বই কোথায় শুনবে তোমার বই কোথায় মাধবটা পোতা কখন দেখি বলে তার নিজেরই ঠিক নেই। আমি এখন কালু কথা শুনবো না। আমি এখন কত ভালো হয়ে গেছি, বড় হয়ে বিয়ে করেছিস, কিন্তু আমার দাদাটা ছোট হয়ে লয়ে গেছে। এখনো পর্যন্ত বউ নিয়ে হয়নি, জানতে পারবে না। কি দল নাই, আমার একটা বউ আছে, আমার দাদার বউ নাই। দেখে আমি তো সব ভুলে গেছি। এই যে মশাই বলি সবকিছু ভুলে গেলে চলবে? সে কখন থেকে আমি তোমার জন্য ঘরে দুধ নিয়ে অপেক্ষা করে আছি। না, দুধটা খেয়ে নাও। না না, আমি দুধ খাবো না। আমি কি সত্যি ভাবতে ছেলে আমি দুধ খাবো? কেন? আমি এখন অনেক বড় হয়ে গেছি, তাই তো দাদা আমাকে মদ দিতে আমি মদ খাবো। না বেটা, এই মদ হলো পৃথিবীর সব থেকে খারাপ জিনিস, আর এই দুধ হলো পৃথিবীর সব থেকে উপকারী জিনিস, যেটা খেলে শরীরে বল বাড়বে, আর শরীরে বল না বাড়লে তুমি শত্রুর সঙ্গে লড়াই করবে কিভাবে? আমার শত্রু। আরে বাবা, আগে তুমি শত্রুর মুখোমুখি দাঁড়াবার জন্য শক্তি অর্জন করো, তারপর তো চিনে নেবো কে তোমার শত্রু। নাও, দুধটা খেয়ে নাও তো। বড় কথা শোনো না। খেয়ে নাও। আমার মনের মতনটা ফেলে দিয়ে আমার বাবা দুধ খাই দিল। আমার দাদা যদি জানতে পারে না, সে বলতে আমি পালাই। না, 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 আজ তুমি যাবে না। আজ সারা রাত তুমি শুধু আমার কাছেই থাকবে। আজ যে তোমার আমার ফুলসজ্জা, আজকে রাতে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। না না না, হ্যাঁ কত রাতে তুমি খাও, খাও। তুমি ওই মরবে? নিজের স্ত্রীর প্রতি যদি তোমার একটাই ঘৃণা, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? যদি তোমার স্ত্রীর থেকে তোমার দাদার কথায় বিয়ে তো বাক্য বলে মনে হয়, তাহলে কেন আমার জীবনটাকে এমন নষ্ট করে দিলে? বলো তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। আমার বাবাটা ভুলে গেছে বলে আমি এখনো কাঁদি। তুমি জানো না আমার দাদাটা কত শয়তান। আমার বাবাটাকে মেরে দিয়েছে। আমার দাদা বলেছে এখন বাবাটাকে মেরে দেওয়ার পর আমাকে বাঁচিয়ে রেখেছে শুধু এই সম্পত্তিটা জন্য, কিন্তু এখন তো ওই সব সম্পত্তি তোমার হয়ে গেছে। তাই দাদা যদি তোমার কোনো ক্ষতি করে সেজন্য তো বলছি সবসময় আমাদের জন্য
পাশাপাশি থাকা দরকার। আমরা দুজনে একসাথে থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি ওরে বলো, থাকবে? আমি তোমার নিশ্চয়ই তোমার ঘুম পেয়েছে। তুমি আমার কোলে মারবে, সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দেবো। রাত নামে দু চোখে লাল কবি নীলুরি দাদা কবাটা ওই আমার রসুন কিনে সানো মদেরটা খেয়ে একেবারে কেঁদিয়ে দিয়েছে। এবার যাই, আমি দুর্গার সঙ্গে আমি একটা দুর্গা পুজোতে একটু সেরে ফিরি, কেমন? যাই, দুর্গার সঙ্গে আমি একটু দুর্গা পুজোটা সেরে ফিরি। এই দুর্গা, দুর্গা, ওই ভুলো সজ্জার ঘরটা দেখলাম একেবারে পুরোপুরি ফাঁকা, তাই মনোরম দৃশ্যে কি বসে থাকা যায় না যায় না। এসো আমার সঙ্গে এসো, আমি তোমাকে একটা আমার ভাইয়ের বদলে তোমাকে মিষ্টি ফুলসজ্জা উপহার দিই। এসো।
আমার গায়ে তুই হাত দিলে তো ধরে দেবো রাম, তবে দেখ এরপর কি হয়। আয়! আমি আমি যেমন করে হতভাগী দুর্গার ভাগ্যের টাকাটা উল্টো দিকে তেমনি করে ঘুরিয়ে দিয়েছি, ঠিক তেমনি করে নাটক করে ওই দুর্গা আর দিগন্তর ভালোবাসার সম্পর্কটা একেবারে ভেঙে দিয়েছি। আরেকদিকে দুর্গাকে শিকার সাজিয়ে ওই বাঘের কাঁচায় করে দিয়েছি। না, 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 এখনো পর্যন্ত শিকার কিন্তু ধরা পড়েনি, তবে শিকার যখন একবার বাঘের খাঁচার মধ্যে পড়েছে তখন বাঘ কিন্তু তাকে শিকার করবে। তা কেমন আছো বন্ধুটি আমার? ভালো আছি, সত্যি। আপনি যে এভাবে আসবেন আমি ভাবতেই পারি। না এলে যে নিজেকে ভীষণ আমি খুব ছোট হয়ে যেতাম বললি আমার। আরে বাবা, সেদিন যেমন তুমি ওই যে অভিনয় করে নিয়ে না দিগন্তকে তুমি একেবারে কিক আউট করে একেবারে মাঠের বাইরে করে দিয়েছো, আর আমার ওই হাবাগোবা ভাইটাকে তুমি এন্ট্রি করার সুযোগ দিয়েছো, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আপনি সেদিন আমাকে যেমনটি শিখিয়ে দিয়েছিলেন আমি তো ঠিক তেমনটি করে গেছি। হ্যাঁ, তবু তোমার অভিনয় আমি ভীষণ ভীষণ মুগ্ধ হয়েছি। তবে আমি যদি ভবিষ্যতে কোনোদিন যাত্রা দল করি না, তাহলে তোমাকে আমি আমার যাত্রা দলের নায়িকা বানাবো। আপনি কি বলছেন? এখন আবার যাত্রা পাত্রা কেউ দেখে নাকি? কে বলে দেখে না বোন, কে বলে দেখে না? আরে যাত্রা তো হচ্ছে একেবারে লোকশিক্ষার প্রধান মাধ্যম। যাত্রা হচ্ছে অতি প্রাচীন আর জনপ্রিয় লোকশিক্ষা। আর যদিও আজকাল ওই টিভি সিরিয়ালের দৌরাত্রিতে ওই যাত্রা কিছুটা কোণঠাসা হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে অনেকে এখন অনেক গুণী মানুষ আছেন যারা এখনো যাত্রাকে তার পুরনো সম্মানে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন আমিও ঠিক সেইভাবে একটু চেষ্টা চালাচ্ছি আর কি। বছরে বেশ কয়েকটা যাত্রাপালায় আমি অভিনয় করছি। ঠিক যেমন এই বছর আমি নন্দুয়ারা রামকৃষ্ণ যাত্রা সংস্থায় অভিনয় করছিলাম মহিষী মর্দিনী। কিন্তু ওই দুর্গার জীবনে একটা দুর্দান্ত ঘটনা ঘটানোর জন্য সেই পালাটাকে আমরা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু রামকৃষ্ণ যাত্রা সংস্থার ওই সুজিত আচার্য যিনি প্রযোজক, তিনি আমার ওই কলির দুর্গা ধরেছে ত্রিশূল যাত্রা পালাটি আমার ধরেছে, আমি সেখানে অভিনয় করছি। এরপর কিন্তু ওই মহিষী মর্দিনী যাত্রা পালাটা আমি কিন্তু একবার করবই, আর সেখানে আমি তোমাকে দুর্গা বানাবই। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমার এত সুন্দর চেহারা, কালো নাক, টানা টানা চোখ, আমি তোমাকে ছাড়া একদম কাউকে ওই দুর্গা ভাবতেই পারছি না। আমি তোমাকে নায়িকা বানাবই। আমার দাদা আপনার কারখানার সামান্য শ্রমিক, কি করে গয়নার টাকা জোগাবো বলুন? আবার কি দরকার ছিল বলেন তো দাদা? আসলে কি জানো তো, ওই যখন ওই দেখবে ওই অ্যাকোরিয়ামের মাছগুলো যখন ওই রঙিন রঙিন মাছগুলো যখন খেলা করে না, তখন মানুষ সেগুলো খেলা দেখে খুব আনন্দ উপভোগ করে। আর আমিও ঠিক তেমনি
আমিও ঠিক তেমনি ওই ছোট ছোট কচি কচি মেয়েগুলো যখন ওই ছোট ছোট ড্রেস পরে আমার সামনে ঘুরে বেড়াবে না, সেটা দেখতে আমার খুব খুব ভালো লাগে। বেশ তো, এবার আপনি রোজ আমাদের বাড়িতে আসবেন, আর আমি রোজ নতুন নতুন সেজে আপনার সামনে আসবো। তুমি একদম বোকা মেয়ে, বোকা বোকা। আরে বাবা, ভাই বোনের সম্পর্ক কি এত টান যে প্রতিদিন তোমার কাছে আমাকে টেনে নিয়ে আসবে? হ্যাঁ, যদি হতাম আমরা ওই কোনো প্রেমিক মনের গোপন কথাটা মনের ভেতরে থাকা উচিত, যে মুখ ফসকে বেরিয়ে গেল এই জন্য না, এই জন্য বলছিলাম কি তুমি কিন্তু কিছু মনে করো না বোন আমার। মনে তো অবশ্যই করবো দাদাজি আমার, যদি আপনার এই মনের কথাটি মনেই গোপন করে রাখেন। মানে আপনার এই কথাটি ওপেন মানে কি সত্যি করা যায় না? কি আপনি রাগ করলেন? রাগ না, রাগ নয়, রাগ নয়, রাগ নয়। আমার আমার বুকের ভেতরটা, আমার বুকের ভেতরটা খুব কষ্ট হচ্ছে। তুমি তুমি আমাকে এই সব কথাগুলো তুমি আমাকে বলতে পারলে না, আমি কোনোদিন কষ্ট করে দেব না। তখনই তুমি আমার কাছে আসবে, তখনই তোমাকে ভালোবাসা দিয়ে আমি কি বলবো জানো? मेरा दिल प्यार का दीवाना। मेरा दिल प्यार का दीवाना, दीवाना प्यार का परवाना। आता है मुझको प्यार में जल जाना। मुश्किल है प्यारी तेरा बस के जाना। मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। मेरा दिल प्यार का दीवाना, दीवाना प्यार का আমি বোধ ঘেসে গেলাম। একজন গৃহবধূ হয়ে ওর পুরুষের সঙ্গে এইভাবে মিশতে তোমার বিবেকে এতটুকু বাধ্য না? আপনি 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 একটা বাজে লোক, আপনি একবারে সাদা লোক। আপনি আপনার এত মনটা এত ছোট কেন? আরে বাবা, আমি যখন ওই লাভলিকে প্রথম দেখি তখনই আমি ওকে ভেবেছিলাম আমি বোন করব, আর তার জন্যই তো আমি ওই একটা এক সেট গয়না আর একটা ড্রেস, তাই না বোন আমার? হ্যাঁ দাদা, আর আমি তো তখন থেকেই ভেবে নিয়েছি যে এবার ভাই ফোটাতে আমার এই দাদাটিকে আমি ফোটা দেবো। কি দাদা, তাই না? ভাই বোনের মধুর সম্পর্কটা কবে থেকে এমন মুখরোচক হয়ে উঠল বাবা? আমি কখনো কোনদিন কোনো গৃহবধূকে এইভাবে নির্লজ্জের মতো ওর পুরুষের সাথে মিশতে দেখিনি। বললেন মশাই, আপনার নিজের মায়ের পেটের বোন হতো, কালকে আমি পাচ্ছেন ওকে এইভাবে জোড়া জড়ি তুমি কত সুন্দর। আজ আপনি আমাকে অপমানটা করলেন না, এই অপমানটের শোধ নিতে আমি কিন্তু ভূমিকার কাছ থেকে আদায় করে নেব। আমার দুর্ভাগ্য আপনার নির্লজ্জতা কোনো সাক্ষী বা বাধা দেয়নি, তাই কেন সে জবাব দেবে? আমি বুঝতে পেরেছি রে লালি, এই বুড়ো বুড়ি যুক্তি করে না তোকে বাড়ি থেকে তাড়াতে চায়। না দাদা, তা ওরা কিছুতেই করতে পারবে না। কারণ আমার স্বামী ওদের কথা একটাও বিশ্বাস করে না। ও শুধু বিশ্বাস করে আমাকে। হ্যাঁ, বিশ্বাস করি।
একজন স্বামী হিসাবে যেমন তার স্ত্রীকে বিশ্বাস করা যায়, আমি তোমার ঠিক যতটাই বিশ্বাস করে যাবি, কিন্তু তাই বলে আমার এই জন্মদাতা পিতা আর গর্ভধারী মমতাময়ী মাকেও কিন্তু আমি কম বিশ্বাস করি না। তুমি তো বেশ আদর্শবান বাপের ছেলের মতো আদর্শবানের কথা বলছো, তা সেই আদর্শটাতে কিন্তু তুমি ধরে রাখতে পারবে তো পারো, দেখো কি হয়। হ্যাঁ, এখানে জানো করে আমার এখানে আসাটাই না আমার একেবারে ভুল হয়ে গেছে। আমি দুর্গার মুখে শুনলাম যে তোমাদের নাকি প্রচন্ড অভাব হয়েছে সংসারে, তোমাদের ওই একটু ওই ড্রেস এবং গয়না নিয়ে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বেশ খুঁটিনাটি লেগেই থাকে। তাই ভাবলাম যে তোমাকে আমার ওই কারখানার ম্যানেজার পদে বহাল করে তোমার ওই বেতনটাকে না আমি একটু দ্বিগুণ করে দিতে চেয়েছিলাম, কিন্তু প্রমোশনের কথা বলতে আমি এসেছিলাম, কিন্তু প্রমোশনের কথা শুনতে শুনতে তো একেবারে আমাকে বলতেই দিল না। আমি বরং ওই আমার বোন যাতে ওই দুর্গা, আমার বোন লাভলি যাতে সুখে থাকে তার জন্যই আমি একটা ওই ড্রেস এবং এক সেট গয়না নিয়ে এসেছিলাম। আর তোমার মা বাবা আমাকে চাতানা ভাবে অপমান করে গেল। তোরা কি বলতো, যে মানুষটা বাড়ি বাড়ি এমন সুসংবাদ দিতে এসছে তাকে কিনা তোমরা সুসংবাদ নয় বরং সুসংবাদ। তোর জীবনে একটা চরম দুঃসংবাদ। এখনো তুই নিজেকে সাবধান না হও, কারণ জীবনটাই একবারে ছাড়খাড় হয়ে যাবে। ওই তোর প্রমোশন বাড়াতে আসেনি রে পরো, এসেছে তোর জীবনে অশান্তি বাড়াতে, আর এবারে মান সম্মান লুটে পুড়ে নিয়ে যেতে। কি বলছো মা? আমি কিছু বুঝতে পারছি না। আমি আমার এই প্রমোশনের কথাটা জানাতে আমার এখানে আসাটা ভুল হয়ে গেছে। বেশ, আমি না হয় প্রমোশনের কথাটাকে আমি উইথড্র করে নিলাম, কিন্তু বরং তুমি যে তোমার বোন দুর্গার বিয়েতে যে আমার কাছ থেকে 1 লাখ টাকা ঋণ নিয়েছিলে, তা 7 দিনের মধ্যে কিন্তু সুদের সময় কিন্তু ফিরিয়ে দিতে হবে। আমি তোমাকে বলছি এখনো সময় আছে, তুমি দাদার বাইরে ক্ষমা চাও আর তোমার বাবা মা ক্ষমা চাইতে পারো। আমার বাবা মা কখনো কারো ক্ষমা চাইবে না। এই জন্য যদি তোর চাকরিটা চলে যা, চাকরি যায় যাবে বাবা, চাকরি যায় যাবে। তোমাদের নিয়ে আমি ঘাট করে থেকে ভিক্ষে করে খাবো বাবা, তোমাদের নিয়ে ভাতাস করে ভিক্ষে করে খাবো। তোমাদের আমি কখনো কারো কাছে ক্ষমা চাইতে দেবো না। তবে আমি চাইছি বড়, সেদিন একটা দুর্ঘটনার জন্য আমি সেদিন আমার ভাইয়ের ওই বেলা পাওনার ব্যাপারটা আমি তোমাদের বলতে পারিনি, তাই কিন্তু আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। তোমার বোনের বিয়ে আর আমার ভাই বিয়ের যে যৌতুক 3 লক্ষ টাকা, 10 ভরি সোনা আর এই দেনা পাওনা মানে ওই তারপত্র যেগুলো থাকে টিভি ফ্রিজ আলমারি এইসব দিয়ে সব কিন্তু দিতে হবে। আর নইলে কিন্তু যদি তোমার বোনটাকে আমার ওই খ্যাপা ভাইটা যদি কুচি তাহলে কিন্তু আমাকে দোষ দিও না ভাইয়া। আমার মৌলিক প্রধান কাছে ক্ষমা চেয়ে কি যন্ত্রণা গো, কি যন্ত্রণা! পেটের বাচ্চাটা সে তখন থেকে শুধু আমার কষ্ট দিয়েই যাচ্ছে। ও বাবা গো বাবা, ও বাবুরা, ও দাদারা, ও দিদিমণিরা, তোমরা যারা একটু সামনাসামনি আছো না, তারা একটু ওইদিকে মুখ ঘুরে একটু চোখ বন্ধ করে বসো। আমি এখানটা না আমার বাচ্চাটারে আমি খালাস করে ফেলি। ও মা গো মা, কি যন্ত্রণা
বাবা নার্সিং হোম থাকতে জঙ্গলে এই মা গো, সারা হিজড়ে দুটো ঠিক এই সময় এসে বললো, আমাকে এখন চিনে ফেলে দেয় যদি। হায় ভগবান। বলো বল, তোর বড় নামটা বল। বলে দেবো। ও মা গো, আজকে কি মুশকিল বলো দিদি, আমার এখন বিয়ে হলো না, ভাতার নাম বলবো কি করে গো? কি বললো বিয়ে হয়নি, তোর পেটে বাচ্চাকে এলো, কি করলো হারামে জানি কচি করি লোকের মেয়ে কচি করি কি তো পেটে হাতি দেখো আর তোর যা আছে আমাদের তাই আছে কি বাচ্চা প্রসব পেশা সেই বাচ্চাকে না চাই ঠিক আছে ঠিক আছে তোর পেটে আমরা হাত দেবো আমরা এমন ঝলক বাজাবো না তোর বাচ্চা এমনি চলে আসবে মাটিতে চালে বোঝায় আমাকে 5টা 500 টাকা শাড়ি দেবো এই যে ম্যাডাম, এই নির্জল জঙ্গলে রাতে একা আপনি বেরিয়েছেন কেন? যান এখান থেকে কেটে পড়ুন। আমি একা নয় গো বাবু, আমি একা নয়, কি তুই যে বিবাহিত সেটা তুমি তো আগে আমায় কখনো জানাওনি। তুমি ভুল করছো গো, ভুল করছো। হ্যাঁ, আমি ভুল করছি। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমাকে কুমারী দিবে। আমি তোমার এই রঙিন রঙিন স্বপ্ন থেকে আমি খুব বড় ভুল কি স্বপ্ন? একটা ভয় মারার স্বপ্ন, তোমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। যে রাজা খুন্দা খুন খারাপ করার কিছু জানতো না, সে রাজা তোমাকে নিয়ে একটা ভাগার ছায়ার মাটির ঘর বানাবার স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন তুমি সব শেষ করে দিলে। না রাজা না, কোনো কিছু শেষ হয়নি রাজা, কোনো কিছুই শেষ হয়নি। আমি আজ প্রথমে জানলাম যে তোমার আমার স্বপ্ন এক, তাই আজ আমি নিঃসংকোচে বলছি আমি তোমার সাথে ঘর বাঁধবো। অন্যের সন্তান গর্ভে ধারণ করে আমার সাথে ঘর বাঁধার কথা বলতে তোমার লজ্জা হচ্ছে না? তাহলে দেখো গো রাজা বাবু, অন্যের সন্তান আমি কেমন খালাস করে দিলাম। তা তো জানি না, আমার দাদা বললো এগুলো একজন লোকের কাছে পৌঁছে দিতে পারলে নাকি অনেক আমি টাকা পাবো। এগুলো জানো তুমি কি? এগুলো যে খারাপ, এগুলো সবাই পুলিশ তোমাকে ধরে সাহস করার কি তুমি গেলে
সমস্ত খারাপ পথ ত্যাগ করে আমি তোমাকে নিয়ে একটা মানুষের রাজা যে জীবন তোমাকে দিলাম ও বন্ধু, ভালোবেসে যেও ও বন্ধু, তুমি শুধু ভালোবেসে যেও। সুখের চেয়েও সুখ তুমি যে পেটের কাপড় কি লুকিয়ে খুলে আমি গুলি করবো। আমার পেটের কাপড়ে কিছু একই দরকার দেখি তুমি সেদিনকার সেই মেয়েটা যে একদিন আমার অন্ধ সেজে আমার ধোকা দিয়ে সব লুটপাট করে নিয়ে গেছিলে। আমার ভুল হয়ে গেছে দারোগা বাবু, আমার ভুল হয়ে গেছে। আপনি বিশ্বাস করুন, আমি সেদিন জানতাম না যে আপনি পুলিশের লোক। এবারকার মতন আমি আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে এবার কোনো মতো ছেড়ে দিন। সেদিন আমি পুলিশ ছিলাম না, আজ এই কিছুদিন হলো আমি পুলিশের চাকরি পেয়েছি। তবে হ্যাঁ, সেদিনের ঘটনাগুলো তোমাকে আমি গ্রেপ্তার করতে পারি। আমি একটা অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো। এখানে গর্ভবতী মহিলাকে দেখেছো? না, 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 আমি দেখিনি। কি বলে? গর্ভবতী মহিলা? এই বাচ্চা প্রসব করার জন্য ছোট কোথায় একটু আগে না, ওই জায়গাটার মধ্যে বাচ্চা প্রসব করার জন্য ঢুকে গেছে। ও ভাই, তার মানে বেশি দূরে পালাতে পারিনি। আমি এক কুড়ি কেমন কথা শুনতে ব্যাপার। जल्दी आइए, वो इस बांग्ला का एक साथी मान लेके भाग रहा है। आप जल्दी आइए साहब, खामोश बोलो तो, उसको रोकने का कोशिश करो, नहीं तो गोली मार दो। আমার রাজাকে পুলিশ ধরে ফেলেনি তো? আমার রাজাকে যদি পুলিশ গুলি করে মেরে ফেলে না, ও ঠাকুর, আমার রাজাকে তুমি বাঁচিয়ে দাও, আমার রাজাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, আমার রাজাকে বাঁচিয়ে
বৌমার এই শৃঙ্খলা দেখে লজ্জায় বিজয় আমার মনে যে সংসারে তুমি রাত্রে পুজো আর্চনা করেছো বৌমারের বিচারে এই সংসারটাকে আজ দশা ধরে পাঠাতে চাইছে। যে সয় সেই তো নয়, একটু ধৈর্য ধরো, দেখবে এই মা বাপের সাজা কোমরদিন পাবে পাবে গো, পাবে পাবে। চলো কি আমরা এখান থেকে চলে যাই। কিসের পথ গালি, কিসের পথ? কোন হাই স্ট্যাটাস ফ্যামিলিতে তুমি দেখেছো যে তার পুরো বাবা মাকে একই ফ্যামিলিতে রেখে তাদের লাইফটাকে ডিস্টার্ব করতে না, তারা কেউ পাঠিয়ে দেয় বৃন্দাবনে কিংবা বৃদ্ধাশ্রমে। সে তাই নিজের লাইফটাকে যদি এনজয় করতে চাও তাহলে এই পুরো দুঃখ মৃত্যুটাকে জাস্ট বাড়ি থেকে বার করে দাও। এসো কাছে এসো, কানে কানে আরে বাবা, দাদা বোনের কাছে আসবে তার সময় অসময়ের কি আছে? লাভলি বলছিল যে ওই তার এ বাড়িতে আসার পর থেকে নাকি তার ওই বার্থডে পার্টিটাকে বেশ ভালো করে সেলিব্রেট হয়নি। অবশ্য এই কথাটা না আমি তোমাকে আমার অফিসে বলে দিতে পারতাম, কিন্তু দেখলাম যে ওই ঘরের ব্যাপার ঘরে আলোচনায় করা ভালো, তাই না বোন আমার? হ্যাঁ দাদা, আর আমিও চাই আমার এবারের বার্থডে পার্টিটা খুব জাঁকজমক করে হোক। দুটার পেতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এখানে মতো কিছু করতে পারবো না। কে পারতে তোমাকে বলেছে? পরম কে পারতে তোমাকে বলেছে? সব এই বার্থডে পার্টির অ্যারেঞ্জ করব আমি। দাদা একদম ভাবি না রে বোন, একদম ভাবিস না। আমি ওই বাড়ির যে পার্টিটা না কিভাবে আমি এনজয় করব তার প্রপার ডিরেকশনটা কিন্তু আমি তোকে ঠিক সময় এসে দিয়ে যাবো। কেমন? এখন আমি চলি। যে মঠ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু বলতে চাই না, যে তোমার হঠাৎ কোন যাবো বলে এমন জলের মতো টাকা খরচ করতে রাজি হয়ে গেল লাভলি। দাদা বলার জন্য করবে না তো কি তুমি করবে? তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্ক নিয়ে আমি মাঝে মাঝে ভীষণ ভাবি লাভলি। কি কি ভাবো তুমি? ভাবি সত্যিকারের ভাই বোনের রক্তের সম্পর্কের মধ্যে রক্তের টান থাকে তা আমি জানি, কিন্তু তোমাদের মধ্যে যে টান লাভলি রক্তের টান নাকি রক্ত গরম করার টান? তোমার লেকচার শোনার সময় আমাদের, আমি এখন বিউটি পার্লার যাচ্ছি, আমাকে 2000 টাকা দাও। সামান্য 7,000 টাকা মায়ের শ্রমিকের পক্ষে 2000 টাকা দিয়ে নিজের বউকে বিউটি পার্লার সাজিয়ে বিউটি পাঠানো আমার পক্ষে সম্ভব না। তোমার বুড়ো বাবা মা আর বেকার ভাইকে বসিয়ে বসিয়ে জলের মতো গাড়ি গাড়ি টাকা খরচ করছো তার বেলায়, আর আমাকে দেওয়ার বেলায় যত তোমার জানা বলো টাকা দেবে কি না? না, আমি টাকা দেবো না। দেবে। আমি বলছি তুমি বৌদিকে টাকা দেবে দাদা। ওই লোক জানিস না ভাই, জানিস না ও কিসের জন্য টাকা দিয়েছে? পিঁপড়ের যদি পাকা বোঝায় তাহলে সে তো আগুনের দিকে ছুটে যাবেই দাদা, আর তাকে কেউ বাঁচাতে পারবে না। কি বলে তুমি? আজ তোমার কাছে আমার বাবা মাটা আর তাদের খাওয়া খরচটা তোমার কাছে বাজে খরচ মনে হলেও তুমি কি জানো যে কতখানি সুখ স্বার্থ ঐশ্বর্য দিয়ে আমাদের বাবা মা আমাদের কি মানুষ একদিন তুমি হয়তো সন্তানের মা হবে। আর সেদিন তোমার ওই মৃত্যু বয়সে তোমার পুত্র তোমাকে ঠিক এই কথাটাই বলে, তখন কি তোমার মনে হবে না যে এমন পুত্র বধূ থাকার চেয়ে না থাকাটা তোমার জ্ঞানের মানে দিবে না, তুমি তোমার দাদাকে শোনাও। ঠিক আছে, তুমি আমাকে টাকা দিলে না তো, তাহলে দেখো আমি তোমাদের কি করি। ওরে শুভম, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বোঝাবো না উচ্ছৃঙ্খল লাভলিকে? এক একটা সময় মনে হয় কি জানিস, ওই শয়তানকে খুন করে আমি নিজের জীবনটা শেষ করি না ভাই। ও কথা তুমি কখনো মুখে এলো না দাদা। আজকে পারি না ভাই, আজকে পারি না। আমি জানি ওই শয়তান মল্লিকে আমার সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। তুমি তার জীবনটাকে
ছেড়ে দিয়েছো। আমি বড্ড নিরুপায় ভাই, বড্ড নিরুপায়। আমি কিচ্ছু করে উঠতে পারছি না, কিচ্ছু না। তবুও যে তোমায় একটু থাকতে হবে বলে না, আমরা যে সবাই তোমার দিকে চেয়ে তুমি আমাদের কথা দাও দাদা, আমার যদি দুর্গাকে তুমি সব বিপদ দিয়ে কথা দাও দাদা, কথা দাও দাদা, কথা দাও। বেশ, সুহাম ভাই